অংশীদারি কারবারে কোষে দেখি 14 7 দাগে থেকে আজকে আলোচনা করব। বলেছে যে 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000, 8,000 এবং 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা কিনলেন। 2 বছর পর হিসাব করে দেখা গেল 30,400 টাকা লাভ হয়েছে। তারা সেই যে লাভটা সেটা মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দিল। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে মূলধনের অনুপাতটা বের করতে হবে, আর তারপর এই লভ্যাংশটা মূলধনের অনুপাতে ভাগ করতে হবে, তারপরে বাকিটা পড়ব। তাহলে 3 জনের মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত দেখো, প্রথম জন নিয়েছিল 6,000, দ্বিতীয় জন 8,000 আর তৃতীয় জন হচ্ছে 5,000। আমাদের এই ডান দিকে থেকে 3টা করে শূন্য বাদ দেয়া বা 1000 দিয়ে প্রত্যেককে যদি ভাগ করে দিই তাহলে অনুপাতটা এটা দাঁড়াবে। তো তাহলে লভ্যাংশ থেকে বা আয় থেকে প্রথম বন্ধু পাবে 30,400 গুণ 6, নিচে হবে 6 + 8 + 5। এটা হচ্ছে আনুপাতিক ভাগাহার দিয়ে গুণ করতে হবে। তাহলে 30,400 উপরে 6, নিচে 19। এখন কাটাকাটি করতে হবে, দেখি 19 দিয়ে কাটাকাটি যায় কি। 19 একে 19, 114, 6 19 114, দুটো শূন্য, তাহলে 9,600 টাকা এটা প্রথম বন্ধু গেল। একইভাবে আয় থেকে দ্বিতীয় বন্ধু পাবে 30,400 গুণ, দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রে আনুপাতিক ভাগাহার হচ্ছে 8, 8 এর নিচে এইটা, তাহলে এটা হবে 30,400। দেখো একটু আগে আমার কাটাকাটি করা আছে, আমি শুধু দেখে ওটা বসিয়ে দেবো। তাহলে এটা কত, 8 16 128, তাহলে 12,800 টাকা হয়ে গেল। এবার তৃতীয় বন্ধু এবং আয় থেকে তৃতীয় বন্ধু পাবে সমান 30,400 গুণ, অনুপাতটা যেটা বেরিয়েছিল একটু দেখে নেব। তাহলে উপরে থাকবে 5, নিচে এটা, তাহলে এটা 5 এর নিচে 19 ভুলে গেলাম। তাহলে 19 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে এটা হবে 1600, এটা হচ্ছে 8,000 টাকা। তাহলে 3 জনের আয় থেকে কে কত পাবে আমি সব বের করে ফেলেছি। এবার আমার আর 3 লাইন লিখলে হয়ে যাবে যে প্রত্যেকে ব্যাংকের ধার শোধ করার পর প্রত্যেকের কাছে কত টাকা থাকবে। তাহলে লিখব ব্যাংকের ঋণ শোধ করার পর প্রথম বন্ধুর কাছে থাকবে, বন্ধুর হাতে থাকে কত টাকা হাতে থাকবে। প্রথম বন্ধু আয় থেকে পেয়েছে 9,600 টাকা, সে ব্যাংক থেকে ঋণ নিয়েছিল
6,000 টাকা, তাহলে এটা বিয়োগ করে দেবো, তাহলে তার হাতে থাকবে 3,600 টাকা। ঠিক একইভাবে ব্যাংকের ঋণ শোধ করার পর এখানে দ্বিতীয় বন্ধুর হাতে থাকে, দ্বিতীয় বন্ধুর আমাদের আয় থেকে ইনকাম হয়েছে 12,800 টাকা, তার থেকে বিয়োগ করব, সে ব্যাংক থেকে নিয়েছিল 8,000 টাকা, তাহলে 4,800 টাকা তার হাতে থাকে। ঠিক একইভাবে এবং তৃতীয় বন্ধু ব্যাংকের ঋণ শোধ করার পর হাতে থাকবে, তৃতীয় বন্ধুর আয় হয়েছে 8,000 টাকা, সে ব্যাংক থেকে নিয়েছিল 5,000 টাকা, তাহলে তার হাতে থাকবে 3,000 টাকা। এখন এই শেষে বলেছে যে তাদের হাতে যে টাকাটা থাকবে তাহলে সেই টাকার অনুপাত কি হবে, লিখব অতএব তাদের হাতে থাকা টাকার অনুপাত। প্রথম জনের হাতে কত ছিল, 3,600, দ্বিতীয় জনের হাতে 4,800, আর তৃতীয় জনের হাতে 3,000। 100 দিয়ে যদি প্রত্যেককে ভাগ করে দিই তাহলে এটা থাকবে, 6 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা থাকবে। খেয়াল করো আমাদের এই যে প্রথমে তারা যে টাকার মানে তাদের মূলধনের অনুপাত যা ছিল, এই ক্ষেত্রে তাদের হাতে থাকা টাকার অনুপাতও একদম সেম এসছে। এরপর আমরা 8-এর দাগেরটা আলোচনা করব। 3 বন্ধু 1,20,000, 1.5 লাখ, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস কিনল। এবার প্রথম জন ড্রাইভার আর বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে। তো তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 নিজেরা যে কাজ করে সেই কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। খেয়াল করো ড্রাইভারের যেহেতু বেশি বেতন সেই জন্য এই অনুপাতে তারা ভাগ করবে, সেটা 2/5। বাকি অংশ সেটা আমাদের মূলধনের অনুপাতে ভাগ হবে। তো তোমরা একটা কাজ করতে পারো, মূলধনের অনুপাত প্রথমে বের করতে পারো, নাহলে একটু পরে বের করলেও হবে। তো আমি লভ্যাংশের প্রথমে এটাই করি যে লভ্যাংশের 2/5 এটা সমান কত টাকা হয় একটু দেখে নিচ্ছি। 29,260 এর 2/5 একটু কাটাকাটি করতে হবে, 5×5 = 25, 5×8 = 40, 5×5 = 25, 5×2 = 10। তাহলে 4,0,7,11,704 টাকা, এইটা তারা নিজেদের মধ্যে কাজের অনুপাতে ভাগ করবে। তাহলে কাজের অনুপাতটা কি, তাহলে লিখবো যে এই 11,704 টাকা তারা 3:2:2 অনুপাতে ভাগ করে নেয়, ভাগ করে। তাহলে লিখবো অতএব লভ্যাংশের 2/5 থেকে প্রথম বন্ধু পায় কত টাকা পাবে, এই 11,704 এর সাথে গুণ হবে উপরে 3 আর নিচে 3+2+2। খেয়াল করো এই অনুপাতে ওরা ভাগ করে নেবে বলেছে, তাহলে আমার জায়গাটা একটু শর্ট হয়ে গেল। 11,704 গুণ 3-এর নিচে 7, একটু কাটাকাটি করে নিই, 7 6 × 7 = 42,
7 7 49, 7 2 14, তাহলে হলো 3 2 6, 3 7 21 1 হাতে 2, 3 6 18, 2 20 0 হাতে 2, তাহলে 5016 টাকা এটা প্রথম বন্ধু তার কাজ করার জন্য সে পাবে। ঠিক একইভাবে দ্বিতীয় আর তৃতীয় বন্ধু কত পাবে, এখানে খেয়াল করে দেখো দ্বিতীয় আর তৃতীয় বন্ধুর ক্ষেত্রে একই, যেহেতু প্রত্যেকেরই অনুপাতে 2 2 রয়েছে, তাহলে এক লাইনেই আমি ওটা লিখে দিতে পারবো। লিখবো এবং লভ্যাংশের 2/5 অংশ থেকে দ্বিতীয় ও তৃতীয় বন্ধুর প্রত্যেকে পায়, যেহেতু দুজনে সমান পাবে তাই একইবারে আমি প্রত্যেকে পাই বের করে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে 11,704 গুণ 2 এর নিচে 3 যোগ 2 যোগ 2, তাহলে হবে 11,704 গুণ 2 এর নিচে 7। দেখো কাটাকাটি আমার একটু আগেই করা আছে, তাই আমি ওটা দেখে দেখে বসিয়ে দিচ্ছি। 1672, তাহলে প্রত্যেকে কত টাকা পাচ্ছে, হাতে 1, 33 44, মানে 3344 টাকা এটা কাজের জন্য প্রত্যেকে পাচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় বন্ধু। তাহলে একটা পার্ট আমার সবে হলো, এখন অবশিষ্ট লভ্যাংশ কত টাকা সেটা আমি একটু দেখে নিচ্ছি। অবশিষ্ট লভ্যাংশ খেয়াল করো, আমার টোটাল লভ্যাংশ হচ্ছে 29,260 টাকা, এর মধ্যে 11,704 টাকাটা কাজের অনুপাতে ভাগ হয়েছে, তাহলে বাকি টাকাটা আমার মূলধনের অনুপাতে ভাগ হবে। তাই আমি অবশিষ্ট লভ্যাংশ বের করছি। এটা বিয়োগ করো, 6 5 7 5 12, আচ্ছা তাহলে এটা হচ্ছে 7 1 17,556 টাকা। এই টাকাটা আমার কি হবে না মূলধনের অনুপাতে ভাগ করতে হবে। তাহলে আমার মূলধনের অনুপাতটা এবার বের করবো, লিখবো 3 জনের মূলধনের অনুপাত। খেয়াল করো আমার 3 জনের মূলধনের অনুপাত কত আছে না, প্রথম জনের আছে 1,20,000, দ্বিতীয় জনের হচ্ছে 1.5 লক্ষ, আর তৃতীয় জনের 1,10,000। তো আমি প্রত্যেকের ডান দিক থেকে 4টি করে শূন্য বাদ দিতে পারি, বা মনে করলে 10,000 দিয়ে ভাগ করতে পারি। তো তাহলে এটা থাকবে, আর তো কাটাকাটি যাবে না। তাহলে আমার এই 12:15:11 এই অনুপাতে আমার ওই 17,556 টাকা এটা আমার ভাগ হবে। তো লিখবো অতএব অবশিষ্ট লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পায়। খেয়াল করো অবশিষ্ট লভ্যাংশ 17,556, একে গুণ করব উপরে 12 আর নিচে এই 3টি যোগ দিয়ে, কত 12 যোগ 15 যোগ 11। আমার একটু জায়গা শর্ট হলো তাই নিচে লিখতে হলো। তাহলে দাঁড়াবে কত 17,556 গুণ উপরে 12 আর নিচে হচ্ছে 38। এইটা কাটাকাটি করতে হবে, 2 দিয়ে কাটাকাটি করলে 19, আর এটা যদি 2 দিয়ে কাটাকাটি করি 2 8 16, 2 7 14, 2 7 14, 2 8 16, 19 দিয়ে কাটাকাটি করছি, 4 19 76, তাহলে এটা হবে 117, 6 19 114, 38, 19 2 38।
তাহলে 462 তাকে 12 দিয়ে গুণ করলেই আমার বেরিয়ে আসবে। এটা পাচ্ছি 5544 টাকা। তাহলে ঠিক একইভাবে আমার দ্বিতীয় বন্ধু কত পাবে? অবশিষ্ট লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু পায় কত হবে? 17,556 গুণ 15 আর নিচে হচ্ছে 12 প্লাস 15 প্লাস 11, তাহলে দাঁড়াবে 17,556 গুণ 15, নিচে 38, আমার কাটাকাটি করা আছে, একেবারেই 38 দিয়ে কেটে দিচ্ছি, 462। তাহলে 462 কে 15 দিয়ে গুণ করলে আমার কাজ হয়ে যাবে। তো 15 দিয়ে গুণ করলে পাবো 6,930 টাকা। ঠিক একইভাবে তৃতীয় বন্ধু কত পাবে সেটাও আমি বের করে নিচ্ছি। সেটা হচ্ছে 17,556 গুণ 11, নিচে হলো 12 প্লাস 15 প্লাস 11, এটা হচ্ছে 17,556 গুণ 11, নিচে 38, এটা কাটাকাটি করলে হবে 462, একে 11 দিয়ে গুণ করতে হবে। তাহলে দাঁড়াবে 5,082 টাকা, 5082। এইবার খেয়াল করো, আমার লভ্যাংশের 2/5 অংশ থেকে প্রত্যেকে একটা একটা অংশ পেয়েছে, আর এখন একটা করে অংশ পেয়েছে। আমার দেখো এখানে বের করতে বলেছে যে তবে কে কত টাকা পাবে, তাহলে সেইগুলো কারেসপন্ডিং আমার যোগ করতে হবে। তাহলে লিখবো অতএব লভ্যাংশ থেকে প্রথম বন্ধু মোট কত পাচ্ছে। খেয়াল করো, আমার প্রথম বন্ধুর বেলা প্রথমে ছিল একটু দেখে নিচ্ছি 5,016 টাকা, আর দ্বিতীয় অংশ থেকে প্রথম বন্ধু পেয়েছে 5,544। তাহলে এখানে হচ্ছে 5,016 প্লাস 5,544, এই দুটো যোগ করতে হবে। ঠিক একইভাবে লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু মোট কত টাকা পাবে। দেখো আমার প্রথমে ছিল 3344 বোধ হয়, আর দ্বিতীয় বন্ধু এখন পেয়েছে 6,930 টাকা। তাহলে এই দুটো যোগ করলে যা হবে তাই। আর একটা আমি আরো একটু দেখে নিচ্ছি 3344টা ঠিক লিখলাম কিনা। হ্যাঁ, ঠিক আছে। এবার তৃতীয় বন্ধু কত পাবে। তৃতীয় বন্ধু তার বেলাও 3344 প্লাস এখন যেটা বেরিয়েছে 5,082, এই দুটো যোগ করলে হয়ে যাবে। তাহলে আমার এই কটা একটু যোগ করে আমি লিখছি। তাহলে 5,016 আর 5,544, 5,016 প্লাস 5,544 যোগ করলে হচ্ছে 10,560 টাকা। এটা হয়ে গেল। এটা যোগ করলে হবে 6,930 প্লাস 3344, তাহলে 10,274 টাকা। আর তৃতীয় জনের হবে 3344 সাথে আমি যোগ করব 5082, তাহলে 8,426 টাকা। তাহলে হয়ে গেল। এইবার 9 দাগে যাচ্ছি। আমরা এই 8 দাগে পর্যন্ত যে অঙ্কগুলো করছিলাম এগুলো হচ্ছে আমাদের সরল অংশীদারি কারবার। এইবার আমরা আমার 8 দাগ থেকে হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবার কেন, এখানে দেখো বছরের মাঝখানে কেউ টাকা তুলে নিচ্ছে বা কেউ আবার ব্যবসায় লগ্নি করছে টাকা, তো সেই জন্য ভিন্ন ভিন্ন সময়ের জন্য ভিন্ন ভিন্ন মূলধন হচ্ছে, সেই জন্য এগুলো হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। আর আগেরটায় ছিল আমার পুরো সময়ের জন্য একই মূলধন, মাঝখানে কোন রকম টাকা তোলা বা কোন রকম টাকা আবার জমা করা এগুলো ছিল না, তাই ওগুলো হচ্ছে সরল অংশীদারি কারবার। এখন প্রশ্ন হচ্ছে
আমার এই যে মিশ্র অংশীদারি কারবার, এক্ষেত্রে আমরা মূলধনের অনুপাত কি করে বের করব। আমি আগে একটু প্রশ্নটা পড়ি। বছরে প্রথমে প্রদীপ বাবু এবং আমিনা বিবি যথাক্রমে 24,000 এবং 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা ব্যবসায় তিনি মূলধন দেন। তো এখানে আমিনা বিবি যেহেতু প্রথমে মিশ্র অংশীদারি কারবার পেয়েছো, তো এই প্রশ্নটা আমার পরীক্ষায় আসে কিন্তু। তো একটু আগে যেটা যে অঙ্কটা করলাম 8-এর দাগেরটা, ওটাও পরীক্ষায় আসে। তো এখানে দেখো তোমার খাটনি কমিয়ে দিয়েছে। দেখো আমিনা বিবির ক্ষেত্রে কোনো টাকা জমা দেওয়া বা কোনো টাকা তুলে নেওয়া এগুলো নেই। তো আমরা এই হিসাবটা কি করে করবো একটুখানি আমি বলছি। তাহলে প্রদীপ বাবুর, খেয়াল করো, 24,000 টাকা খাটে 5 মাস এবং পরের যে 7 মাস, সেই 7 মাসে 28,000 টাকা খাটে। 24,000 আর তার সঙ্গে আরো 4,000 টাকা যোগ হয়েছে, 28,000 টাকা খাটে বাকি 8 মাস, 7 মাস। আমি সংখ্যায় লিখলেও হতো, এখানে 5টাও সংখ্যায় লিখলেও হতো, 5 মাস। তো এইখানে তাহলে আমার লেখা স্টাইলটা হচ্ছে এরকম যে আমি মনে করছি যে এই প্রদীপ বাবু বছরের শেষে যে লভ্যাংশ পেত সেটা সে 1 মাসে পেতে চায়। তাহলে তার মূলধন সেই অনুযায়ী 12 গুণ বাড়াতে হবে। যদি সারা বছরের যে লভ্যাংশ পেত সেটা যদি 1 মাসে পেতে চায়, তাহলে সে মূলধন তত গুণ বাড়াতে হবে, না হলে সে 1 মাসে কি করে পাবে। যেহেতু এখানে মাঝখানে টাকা তুলে নেওয়ার গল্প রয়েছে, তাই আমাদের 1 মাস হিসাবে মূলধন বের করতে হবে। লিখব প্রদীপ বাবু বছরের শেষে যে লভ্যাংশ পেত তা যদি তিনি 1 মাসে পেতে চান, বুঝতেই পারছো 1 মাসে অনেক লাভ করতে গেলে তাহলে আসল অনেক বাড়াতে হবে, সেই তত গুণ বাড়াতে হবে। তো 1 মাসে যেহেতু 12 মাসের লভ্যাংশটা 1 মাসে পেতে চাইছি, তাহলে 12 গুণ বাড়াতে হবে। তো তিনি 1 মাসে পেতে চান, তাহলে তার মূলধন, খেয়াল করো এখানে যেহেতু 5 মাস 24,000 টাকা করে কেটেছে, তাহলে 24,000কে আমরা 5 দিয়ে গুণ করব এবং তার সঙ্গে যোগ করব 28,000কে 7 দিয়ে গুণ করব। এটাই হচ্ছে তার 1 মাস হিসাবে মূলধন। এটা হচ্ছে 1,20,000, এটা হচ্ছে আমার 6, 14, 5, 19, তাহলে এটা হবে 3টা 0, 6, 11, 1 হাতে 1, এত। ঠিক একইভাবে যেহেতু আমিনা বিবির পুরো টাকাটাই 12 মাস কেটেছে, তাহলে 30,000 টাকা খাটে 12 মাস। তাহলে অতএব আমিনা বিবি বছরের শেষে যে লভ্যাংশ পেত তা যদি 1 মাসে পেতে চান, তাহলে তার মূলধন, ঠিক মূলধন তাহলে আমাদের কি হবে, 12 গুণ করতে হবে, যেটা একটু আগেই বলছিলাম। তাহলে 30,000-এর সঙ্গে 12 গুণ করে দিতে হবে। এইবার আমি অনুপাত বের করব। তাহলে লিখবো অতএব প্রদীপ বাবু ও আমিনা বিবির
মূলধনের অনুপাত কি হবে না, আমার প্রদীপ বাবুর ক্ষেত্রে আমরা করে রেখেছি 3,16,000 টাকা, আর আমিনা বিবির 30,000 গুণ 12। যাই হোক, তো আমি কি করছি, বোথ সাইড 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা 316 অনুপাত এটা 30 গুণ 12 থাকবে। এখন যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 সাথে 28, 4 9 36, আর এটা হবে 30 গুণ এই 3 4 12, তাহলে হবে 79 অনুপাত 90। তাহলে আমি মূলধনের অনুপাত পেয়ে গেছি। এখন বছরের শেষে লাভ হয়েছে 19,000। এক সেকেন্ড, বছরের শেষে লাভ হয়েছে 27,716 টাকা। তাহলে কে কত লভ্যাংশ পাবে? তাহলে লিখবো অতএব প্রদীপ বাবুর লভ্যাংশ সমান 27,716 গুণ 79, নিচে 79 প্লাস 90, তাহলে এটা হবে 27,716 গুণ 79, নিচে 169। 13 দিয়ে কাটাকাটি করলে 13 13 169, 13 2 26, 13 1 13, 3 13 39, 13 2 26। তাহলে আমার আবার 13 দিয়ে কাটাকাটি করতে হবে। 13 1 13, 8 83, 6 13 78, তাহলে 5 2 52, 4 13 52, তাহলে 164 ইন্টু 79। এই গুণটা তোমার করে নিতে হবে। 164 ইন্টু 79, 12,956 টাকা। 12,956 টাকা, এটা প্রদীপ বাবুর গেল। ঠিক একইভাবে লিখবো এবং আমিনা বিবির লভ্যাংশ 27,716 ইন্টু 90, বিয়োগ করে নিলেও হতো, তাহলে আর খাটনি কম হতো, বিয়োগ করেই দিই, বেকার এত খেটে লাভ নেই। 27,716 বিয়োগ 12,956, বিয়োগটা করলে কত হবে? 27,716, তার থেকে বিয়োগ দিচ্ছি 12,956, 14,760 টাকা হয়ে গেল। আর যদি কেউ আমি প্রথমে যেভাবে লিখছিলাম লিখতে চাও, তাহলে কাটাকাটি তো তোমার করাই রয়েছে, তাহলে 90 এর সাথে ওই 164 গুণ করলেই হয়ে যেত। বেশ, এরপর আমি 10 দাগের প্রশ্নটা বলে আজকে শেষ করব। এই অঙ্কগুলো একটু বড় সাইজে। নিয়ামত চাচা এবং করবী দিদি, পরীক্ষায় খুব আসে অঙ্কটা। তো বলছে নিয়ামত চাচা এবং করবী দিদি যথাক্রমে 30,000 এবং 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা শুরু করলেন। 6 মাস পর, তাহলে এটা পড়েই বুঝতে পারছি মিশ্র অংশীদারি কারবার। তাহলে আমি এখানে নিয়ামত চাচার 1 মাস হিসাবে মূলধন কত সেটা বের করব। নিয়ামত চাচার 30,000 টাকা খাটে, খেয়াল করো 6 মাস। 6 মাস পরে কি করেছে নিয়ামত চাচা? আরো 40,000 টাকা ব্যবসায় রেখেছে। লিখবো এবং 30,000 এর সঙ্গে আরো 40,000 টাকা উনি দিয়েছেন, তাহলে 70,000 টাকা খাটে বাকি 6 মাস। তাহলে 1 মাস হিসাবে নিয়ামত চাচার মূলধন, তাহলে লিখবো অতএব বছরের শেষে তিনি যে লভ্যাংশ পান তা 1 মাসে পেতে হলে তার মূলধন কি হবে
খেয়াল করো 30,000 টাকা 6 মাস, 70,000 টাকা বাকি 6 মাস। তাহলে এটা গুণ করলেই হয়ে যাবে। এটা হচ্ছে 1,80,000 প্লাস 4,20,000। এটা যোগ করো 6 লাখ টাকা। এটা একজনের হলো। এবার করবী দিদির গল্পটা আমার লিখতে হবে। আবার করবী দিদির, একটু ভালো করে পড়ে নাও। করবী দিদির প্রথমে 50,000 টাকা, সেটা কতদিন খেটেছে? 6 মাস খেটেছে, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে ওই 6 মাস পর 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে এটাই লিখবো, করবী দিদির 50,000 টাকা 6 মাস এবং 50,000 থেকে 10,000 টাকা মাইনাস করতে হবে, সমান 40,000 টাকা খাটে বাকি 6 মাস। তাহলে আমার ওই 1 মাস হিসাবে ওইটা লিখতে হবে। অতএব বছরের শেষে তিনি যে লভ্যাংশ পান তা 1 মাসে পেতে হলে তার মূলধন। তাহলে মূলধন কি হবে? খেয়াল করো, আমার 50,000 টাকা এটা খাটছে 6 মাস, 40,000 টাকা এটা খাটছে বাকি 6 মাস। তাহলে আমার হবে 3 লাখ, এটা হচ্ছে 2,40,000। তার মানে হচ্ছে আমার যোগ করলে হবে 5,40,000 টাকা। তাহলে এইবার আমার দুজনের মূলধনের অনুপাত বের করতে হবে। অতএব নিয়ামত চাচা ও করবী দিদির মূলধনের অনুপাত সমান, প্রথমে হয়েছিল 6 লাখ আর এটা হচ্ছে 5,40,000। খেয়াল করো, আমার দুই দিক থেকে আমি যদি 4খানা করে শূন্য বাদ দিয়ে দিই তাহলে এটা হবে 54। এবার আর একটু কাটতে গেলে আমার 6 10 60, 6 9 54 লিখবো। অতএব লভ্যাংশ থেকে কত টাকা লাভ হয়েছে একটু দেখে নিই, 19,000 টাকা। তাহলে লভ্যাংশ থেকে নিয়ামত চাচা পাবে 19,000 গুণ 10, নিচে 10 প্লাস 9, তাহলে হবে 19,000 গুণ 10-এর নিচে 19, কাটাকাটি করে দিচ্ছি, তাহলে এটা 1,000, তাহলে হলো 10,000 টাকা। তাহলে করবী দিদি কত পাবে? বাকি 19,000 থেকে 10,000 বাদ দিলে বাকি 9,000 টাকা। সেইভাবে লিখতে পারো, বা মনে করো লভ্যাংশ থেকে, এবং করবী দিদি পাবে, একইভাবে গুণ করেও করতে পারো, আর একটু আগে যেটা করছিলাম সেভাবেও করতে পারো, বিয়োগ করে। আমি সব রকম ভাবে তোমাকে বলে দিচ্ছি। তাহলে 19,000, এটা কাটাকাটি করাই আছে, তাহলে পেয়ে গেলাম 9,000 টাকা। হয়ে গেল। তাহলে আজকের এই পর্যন্ত থাকলো। একটু ভালো করে প্র্যাকটিস করবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে জানাবে।